দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান পঞ্চম অধ্যায়ের আমরা আজকে 2 নম্বর অঙ্কটা সলিউশন করব। এখানে যাদের বই 2025 সালের এটা পৃষ্ঠা নম্বর হলো 58, আর যারা নবম শ্রেণী তাদের হয়তো পৃষ্ঠা নাম্বারটা একটু এদিক সেদিক হবে। প্রশ্নে ক নম্বর বলছে যে প্রারম্ভিক মূলধন নির্ণয় করো। এখানে তোমাদের প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে গেলে কি কি জিনিস বিষয়টাকে মাথায় খেয়াল রাখতে হবে। যে সকল সম্পদ নিয়ে ব্যবসা শুরু করা হয় আর যে সকল দায় নিয়ে ব্যবসা শুরু করা হয়, আমরা জানি প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায় বিয়োগ করলে মূলধন নির্ণয় করা যায়। কিন্তু এখানে একটা ভুল করে স্টুডেন্টরা, সেটা হলো অনেক সময় ঋণ থাকে। ঋণ ধরো যে নগদ, কথার কথা নগদ 20,000 টাকা, নগদ 20,000 টাকা, ব্যাংক ঋণ আছে 10,000 টাকা ধরে নিলাম। এখন এখানে যদি প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে বলে, সেক্ষেত্রে কিন্তু সূত্র অনুযায়ী সম্পদ থেকে দায় আমরা বিয়োগ করব। নগদ মাইনাস অনেকে কি করে যে এটা হচ্ছে সম্পদ, এটা সম্পদ, এটা থেকে ব্যাংকটা আমরা বিয়োগ করে তারপরে হলো রেজাল্টটা বের করি। রেজাল্ট বিয়োগ করে কত হবে? 10,000 টাকা। এটা কিন্তু ভুল। সূত্র অনুযায়ী প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায় বিয়োগ ঠিক আছে, কিন্তু যখন ঋণ নিয়ে ব্যবসা শুরু করা হবে তখন কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে, ব্যাংক থেকে ঋণ নেওয়া হোক বা যেখান থেকে ঋণ নেওয়া হোক না কেন, ঋণ আনা মানে কি হলো নগদ টাকা বৃদ্ধি পাওয়া, তাই না? নগদ টাকা যদি বৃদ্ধি পায় তাহলে ঋণটা বিয়োগ করার আগে অবশ্যই নগদে যোগ করে নিতে হবে। এক্ষেত্রে নগদে যোগ করতে হবে। এখানে 10,000 টাকা যোগ করে মোট নগদ হবে 30,000 টাকা। দেন এরপরে হলো প্রারম্ভিক দায় লিখে তারপরে লেখা যাবে যে ঋণ কয় হাজার? 10,000। এরপরে বিয়োগ করলে হবে 20,000 টাকা। আজকের অঙ্কের ভিতরে ঋণ নেই, আমি জাস্ট তারপরে বলে দিলাম যে ভুলগুলো করা হয়। তাহলে ঋণ যদি থাকে, কোনো নতুন ব্যবসা শুরু করার সময় ঋণ যদি থাকে, সেক্ষেত্রে ঋণ যোগ অথবা বিয়োগ কোনো কিছুই করার প্রয়োজন পড়ে না। যদি বিয়োগ করতে হয় তাহলে অবশ্যই সেই টাকাটা আগে নগদে যোগ করে নিতে হবে। তাহলে মাথায় থাকতে হবে, যখন প্রায় পরীক্ষার মধ্যে এটা আসে যে প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে বলে, সেখানে কিন্তু ঋণ থাকে। যদি ঋণ থাকে তোমরা ঋণ বিয়োগই করো, তাহলে অবশ্যই কি করতে হবে, ওই ঋণের টাকাটা আগে নগদে যোগ করে নিতে হবে, যোগ করে তারপরে বিয়োগ করতে হবে। আর সবচেয়ে সহজ পদ্ধতি হলো ঋণ কিছুই করা দরকার নেই, যোগ অথবা বিয়োগ মানে ওটাকে টাচ করা দরকার নেই। অবশ্যই খেয়াল রাখতে হবে নতুন ব্যবসা শুরু করা হলে সেক্ষেত্রে কিন্তু এই নিয়মটা। আচ্ছা, আজকের অঙ্ক বলছে প্রারম্ভিক মূলধন নির্ণয় করা হলো। বইয়ে দেওয়া আছে নগদ 1,70,000 টাকা এবং প্রতিটি 75,000 টাকা মূল্যের দুটি ফটোকপি মেশিন নিয়ে কম্পোজ এন্ড কপি নামে একটি ব্যবসা শুরু করেন। তাহলে আমরা লিখতে পারি নগদ আছে আমাদের 1,70,000 টাকা, নগদ 1,70,000 টাকা। আর হলো মেশিন, এখানে মেশিনও বলা যেতে পারে, অফিস সরঞ্জামও বলা যেতে পারে, কোনো সমস্যা নেই। তবে যেহেতু তার কাজটা হলো ফটোকপি করা, তার মানে এখানে মেশিনটা তার জন্য একটা সম্পদ, আমরা মেশিন লিখে দেই, সমস্যা নেই। মেশিন হলো 75,000, প্রতিটা 75,000 টাকা ধরে, যে তাহলে দুইটার দাম কত হলো 1,50,000 টাকা। তাহলে 1,70,000 আর 1,50,000 টাকা দাঁড়ালে কত? 2,03,20,000 টাকা। এই হলো আমাদের প্রারম্ভিক মূলধন নির্ণয় আমাদের হয়ে গেল। তাহলে ক নাম্বার হয়ে গেল। এখন আমরা ক নাম্বার দেব। ক নাম্বার হলো জানুয়ারি 1, 3, 7 ও 15 তারিখে লেনদেনের সাথে জড়িত হিসাবের শ্রেণী দেখাও। তাহলে হিসাবের শ্রেণীটা আমরা দেখি, ক নাম্বারটা আমরা কিভাবে করতে পারি। তারিখ, হিসাবের নাম ও হিসাবের শ্রেণী লেখার সময় কি করে রাখতে হবে, এখন পুশ করে রাখতে। আচ্ছা, প্রথমে আছে 1 তারিখ। এসএসসি পরীক্ষা হলে কিন্তু উপরে লিখে দিতে হবে 1 জানুয়ারি 1, 3, 7 ও 25 তারিখে লেনদেনের সাথে
জড়িত হিসাবের শ্রেণী, এটা কোন কোন তারিখ সেটা উল্লেখ করে দিলাম। আচ্ছা, প্রথমে 1 তারিখ আছে আমাদের কি নগদ 1,70,000 টাকা ও প্রতিটি 75,000 টাকার মূল্যের দুটি ফটোকপি মেশিন নিয়ে ব্যবসা শুরু করা হলো। তাহলে আমরা লিখতে পারি এখানে 2017 সাল জানুয়ারি 1 তারিখ। তাহলে প্রথমে প্রতিটি লেনদেনে কমপক্ষে দুটি পক্ষ থাকবে। অবশ্য প্রথম তারিখের লেনদেনটা পক্ষ একাধিক, মানে 2 এর বেশি আছে এখানে। তো নগদান হিসাব এখানে কোনো ডেবিট ক্রেডিট কোন দিক করতে বলে, জাস্ট হিসাবের শ্রেণীটা উল্লেখ করতে বলছে। তো নগদান হিসাব আছে, আর আছে কি এখানে মেশিন হিসাব, আর আছে মূলধন। যেহেতু এগুলো নিয়ে ব্যবসা শুরু করছে, এখানে যদি ডেবিট ক্রেডিট করতাম আমরা মূলধন হিসাব আমরা ক্রেডিট করতাম। তো নগদটা কি, নগদটা হলো আমরা জানি চলতি সম্পদ। এখানে চলতি সম্পদ স্থায়ী সম্পদ এভাবে আইডেন্টিফাই করার প্রয়োজন নেই, জাস্ট শুধু তোমরা লিখবা কোনটা সম্পদ বা কোনটা দায়, কোনটা আয় বা ব্যয়, এরকম লিখলে চলবে। তাহলে মেশিন হিসাব এটাও কিন্তু সম্পদ, এটা কত ফিক্সড অ্যাসেটস মানে স্থায়ী সম্পদ। মূলধনটা কি, মূলধনটা মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব। আচ্ছা, 1 তারিখের আমাদের ডান ফিনিশ হয়ে গেল। এবার 3 তারিখ ব্যাংকে 50,000 টাকা জমা দিয়ে হিসাব খোলা হলো। হিসাব যখন খোলা হয়েছে অবশ্যই 50,000 টাকা জমা দেওয়া হয়েছে। তাহলে ব্যাংকে যখন জমা দেওয়া হয় এখানে দুটি পক্ষ, একটা পক্ষ ব্যাংক, একটা পক্ষ ক্যাশ, ব্যাংক এন্ড ক্যাশ মানে নগদ। এখানে কি ব্যাংকে 50,000 টাকা জমা দিয়ে হিসাব খোলেন, অর্থাৎ ব্যাংক বৃদ্ধি পাবে, ব্যাংক ইনক্রিজ হবে, আর ক্যাশ ডিক্রিজ হবে মানে কমে যাবে। ধরো তোমার এই মুহূর্তে তোমার ব্যবসায় 1,70,000 টাকা আছে, সেখান থেকে তুমি 50,000 টাকা নিয়ে তোমার ব্যবসার অ্যাকাউন্টে জমা দেওয়া হয়েছে। তাহলে ব্যবসার এই মুহূর্তে নগদ টাকা কমে যাবে 50,000 টাকা, আর ব্যবসার যে ব্যাংক হিসাবটা আছে সেটা বৃদ্ধি পেয়ে যাবে। তার মানে ব্যাংক বৃদ্ধি পেল, ব্যাংক হিসাব ডেবিট, কারণ সম্পদ বৃদ্ধি পেলে আমরা জানি সম্পদ ডেবিট। আর নগদ এটাও সম্পদ, যেহেতু নগদ কমে গেছে মানে সম্পদ কমে গেছে, তার মানে দাঁড়ালো নগদ হিসাব ক্রেডিট। যদিও এখানে ডেবিট ক্রেডিট লেখার প্রয়োজন নেই, তারপরেও তো এভাবেই সাজাতে হবে। তাহলে আমরা একটা পেলাম কি ব্যাংক হিসাব, আরটা পেলাম নগদান হিসাব। ব্যাংক হিসাবটাও সম্পদ, এটাও কারেন্ট অ্যাসেটস মানে চলতি সম্পদ, নগদটাও কারেন্ট অ্যাসেটস মানে চলতি সম্পদ। তাহলে আমাদের 3 তারিখ হয়ে গেল। 3 তারিখের পরে আছে প্রশ্নে দেওয়া আছে 7 তারিখ। 7 তারিখে কি দেওয়া আছে? 7 তারিখে আছে ফটোকপি ও কম্পোজের কাগজ ক্রয়। অন্য ব্যবসার জন্য কাগজ ক্রয় এটা হলো স্টেশনারি, বাংলা হলো মনিহারি, কিন্তু এই ব্যবসার জন্য এটা স্টেশনারি দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু তার ব্যবসা হলো ফটোকপি করা, তার মানে এটা হলো তার কি গুডস মানে পণ্য। ওকে, তাহলে এটা আমরা পণ্য হিসাবে বিবেচনা করব। তাহলে আমরা ধরতে পারি এখানে লিখতে পারি ক্রয় হিসাব ডেবিট। আর পণ্য ক্রয় করলে এখানে নগদ টাকা কমে যাবে, আমরা জানি কি নগদ কমলে কি হবে, নগদান হিসাব ক্রেডিট হয়। কারণ কি নগদ সম্পদ কমে গেলে কি সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, বাট হ্রাস পেলে কি ক্রেডিট। নগদে পণ্য ক্রয় নগদ কমে যায়, বেতন প্রদান করলে নগদ কমে যায়, ভাড়া প্রদান সেখানে নগদ কমে যায়, কমিশন প্রদান নগদ কমে যাবে, বিজ্ঞাপন বাবদ ব্যয় সেখানে নগদ কমে যাবে, আসবাবপত্র ক্রয় নগদ কমে যাবে, মেশিন ক্রয় সেখানে নগদ কমে যাবে, বীমা প্রিমিয়াম প্রদান নগদ কমে যাবে। অর্থাৎ নগদ কমে গেলে নগদান হিসাব ক্রেডিট। এখানে ক্রয়টা হলো ব্যয়, এটাকে বলে মুনাফা জাতীয় ব্যয়, আর নগদটা কি সম্পদ কারেন্ট অ্যাসেটস চলতি সম্পদ। লাস্ট হলো 15 তারিখ দোকানের পরিচিতির জন্য এলাকায় 2,000 টাকা ব্যয়ে প্রচারপত্র বিতরণ। এটা হলো বিজ্ঞাপন। যে কোনো ব্যবসায় আমরা জানি বিজ্ঞাপন ছাড়া কোনো ব্যবসায় আসলে উঠানো যায় না। বর্তমান ডিজিটাল যুগে তো বিজ্ঞাপনটা আরো বেশি প্রচলিত। বিজ্ঞাপনের মাধ্যমে কি করা হয়, পণ্যকে আইডেন্টিফাই করা হয়, পণ্য ক্রেতার কাছে তার পরিচিতি লাভ করা যায়, যার ফলে ক্রেতা কি হয় আকর্ষিত হয়, পণ্য আকর্ষিত হওয়ার পরে মানুষ একটা পণ্য ক্রয় করে। তাহলে আমরা এটা কি বিজ্ঞাপন। তাহলে বিজ্ঞাপনটা এটাও একটা ব্যয়, বিজ্ঞাপন হিসাব। আর বিজ্ঞাপন দিলে অবশ্যই কি নগদ টাকা কমে, একটু আগে আমরা বললাম যে বিজ্ঞাপন দিক ভাড়া প্রদান করুক, মজুরি প্রদান করুক, কমিশন প্রদান হোক, আসবাবপত্র কিনুক, মেশিন কিনুক, যাই কিনুক, নগদে যখন এগুলো সংগঠিত হয় নগদ টাকা কমে যায়। তাহলে বিজ্ঞাপনটা হলো কি, বিজ্ঞাপনটা ব্যয় হিসাব
নগদটা কি সম্পদ হিসাব। আশা করি এটা সবাই বুঝতে পেরেছ। কারো কোনো প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই সেটা জানিয়ে দিবা, আর এটা ক্লাসটা কেমন হলো সেটাও অবশ্যই জানিয়ে দিবা।